নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা যারা এই চ্যানেলের রেগুলার ভিউয়ার, তোমরা জানো যে 2023 সালে আমি তোমাদের জন্য একটা ভিডিও আপলোড করেছিলাম, যেখানে আমি ডিপ্লোমার রেজাল্ট সম্পর্কে তোমাদের বিস্তারিত বলেছিলাম এবং আমার নিজের রেজাল্টের সাহায্যে সেটা তোমাদের ব্যাখ্যা করেছিলাম কিভাবে পার্সেন্টেজ বের করতে হয়, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে কিভাবে তোমাদের জিপিএ ক্যালকুলেশন করা হয়, গ্রেড পয়েন্ট অ্যাভারেজ ক্যালকুলেট করা হয়, ও জিপিএ ওভারঅল গ্রেড পয়েন্ট অ্যাভারেজ ক্যালকুলেট করা হয়। ঠিক আছে, তোমাদের কি কি সাবজেক্ট থাকে, গ্রেডিং সিস্টেম কি থাকে, ক্রেডিট বলতে কি বোঝো, ইত্যাদি বিষয়গুলো। তো আজকের এই ভিডিওতেও আমি 2026 সালের রেসপেক্টে বা আজকের রেসপেক্টে তোমাদের এই যে পার্সেন্টেজ, ক্রেডিট, জিপিএ, ওজিপিএ এগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। যেহেতু এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই তোমরা প্রত্যেকে তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করবে, প্রত্যেকে এই ভিডিওটা দেখবে। ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের ডিপ্লোমা রেজাল্ট সম্পর্কে ধারণাটা আরও অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো চলো একদম শুরু করি। আমরা আমার একদম রেজাল্ট থেকে এবং বাস্তব অভিজ্ঞতা থেকে তোমাদের জন্য নিয়ে আসছি এটা। তো দেখো, একদম ডাইরেক্টলি আমি চলে এসেছি আমার রেজাল্ট নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ রেজাল্টের ওপরে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, ফর্মারলি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, কারিগরি ভবন, 4th ফ্লোর, প্লট নাম্বার B/7, অ্যাকশন এরিয়া 3, নিউ টাউন, রাজারহাট, কলকাতা 7,160,000। আমাদের নতুন যে স্টেট কাউন্সিলের যে অফিসটা, কারিগরি ভবন যেটা, সেটা কিন্তু আমাদের নিউ টাউন রাজারহাটে অবস্থিত। এখানে দেখতে পাচ্ছ একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে রেজাল্টের। এখানে S1 মানে সেমিস্টার 1/01161/0621, 0621 মানে জুন 2021 আমাদের এক্সামিনেশন হয়েছিল। S1 হচ্ছে আমাদের সেমিস্টার 1, মাঝের নাম্বারটা কিন্তু এটা একটা র্যান্ডাম নাম্বার। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ একটা ইমেজ রয়েছে, তোমাদের প্রত্যেকের ফটো থাকবে। এখানে লেখা আছে ডিপ্লোমা গ্রেড রিপোর্ট। ঠিক আছে, সেমিস্টার 1 হেল্ড ইন জুন 2021। এটা আমার জুন 2021 আমি কিন্তু ফার্স্ট সেমিস্টার দিয়েছিলাম, তো এটা লেখা আছে জুন 2021। এখানে দেখতে পাচ্ছ একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, তারপরে একটা রোল এবং নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, তারপরে নেম অফ দ্য ক্যান্ডিডেট দেওয়া আছে, আমার নাম লেখা রয়েছে, ফাদার্স অর মাদার্স নেম এখানে দেওয়া থাকবে, ব্রাঞ্চ অফ স্টাডি মানে কোন ডিপার্টমেন্ট, কেউ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেউ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি হলে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কেউ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, এরকম কিন্তু দেওয়া থাকবে। এবং নেম অফ দ্য ইনস্টিটিউট, কোন ইনস্টিটিউটে তুমি পড়ছো সেটা এখানে দেওয়া থাকবে। কারো ক্ষেত্রে এপিসি রয় পলিটেকনিক হলে এপিসি রয় পলিটেকনিক, এসএন বোস রাতুয়া এসএন বোস গভর্নমেন্ট পলিটেকনিক হলে এসএন বোস গভর্নমেন্ট পলিটেকনিক, এরকম কিন্তু দেওয়া থাকবে। এরপরে হচ্ছে তোমাদের মূল রেজাল্ট। ঠিক আছে, এইখানেই হচ্ছে যত কিছু কিন্তু রয়েছে। এখানে দেখো একদিকে রয়েছে সাবজেক্টস, এখানে রয়েছে দেখো ফুল মার্কস, এখানে হচ্ছে ক্রেডিট এবং এখানে রয়েছে গ্রেড অবটেইনড। দেখো, আমাদের যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে মূলত বিভিন্ন ধরনের কিন্তু আমাদের গ্রেড হয়। ঠিক আছে, এবং তার বিভিন্ন মানে রয়েছে। যদি তোমরা একটু উল্টো দিকটাতে যাও আমাদের রেজাল্টের, তাহলে এখানে তোমরা দেখতে পাবে যে বলছে দেখো 90% থেকে 100% যদি তুমি মার্কস পাও, 90 to 100, ঠিক আছে, রেঞ্জ অফ মার্কস 90 থেকে 100-র মধ্যে তোমার মার্কস যদি থাকে, তাকে বলা হবে ডবল এ। এবং তার জন্য তোমার গ্রেড পয়েন্ট হবে কিন্তু 10। ঠিক আছে, সিবিএসসি, ঠিক আছে, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান, এবং আমাদের বিভিন্ন যে টেকনিক্যাল বোর্ড, ঠিক আছে, টেকনিক্যাল বোর্ড আমাদের যেটা রয়েছে, যেমন আমাদের যে এটা যেরকম হচ্ছে WBSCTE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশান যে আছে, AICTE অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশান, এরা এই যে সমস্ত আমাদের বোর্ড এবং কাউন্সিল রয়েছে, তারা কিন্তু আমাদের এই গ্রেড সিস্টেমটাকে মেনে চলে। সেক্ষেত্রে তোমার মার্কস যদি 90 to 100 থাকে, তোমাকে গ্রেড অ্যাসাইন গ্রেড কোড তোমার হবে ডাবল এ এবং তোমার গ্রেড পয়েন্ট হবে 10। একইভাবে তাহলে 80 থেকে 90-এর জন্য ভাগ হবে, তাহলে 80 থেকে 90-এর জন্য, ঠিক আছে, বা 90-এর কম, যেহেতু এখানে 90 চলে আসছে ডবলের গ্রুপে, তাহলে 80 বেশি কিন্তু 90-এর কম যদি থাকে, তখন আমরা তার অ্যাসাইন গ্রেড পয়েন্ট বলবো তাকে AB।
ঠিক আছে, এবং বুঝতেই পারছো 1-এর কম হবে গ্রেড পয়েন্ট, তো এটা হবে 9। একইভাবে 70 থেকে 80, ঠিক আছে, 80-র কম অবশ্যই, 70 থেকে 80 এই রেঞ্জের মধ্যে যদি থাকে তাহলে তোমার যে অ্যাসাইন গ্রেড কোড হবে বিবি, এবং তোমার গ্রেড পয়েন্ট হবে কিন্তু 8। ভালো করে বুঝে নাও, আমি একদম 0 থেকে তোমাদের কিন্তু বোঝাচ্ছি। একইভাবে তোমার যদি 60 to 70 হয়ে থাকে, ঠিক আছে, তাহলে তোমার অ্যাসাইন গ্রেড কোড হবে কিন্তু বিসি, এবং তোমার যে গ্রেড পয়েন্ট সেটা হবে কিন্তু 7, বুঝলে। একইভাবে তোমার যদি 50 to 60 যদি হয়, এই রেঞ্জটা যদি হয়, ঠিক আছে, তাহলে তোমার অ্যাসাইন গ্রেড হবে সিসি, এবং তোমার গ্রেড পয়েন্ট হবে কিন্তু 6। তার মানে সব থেকে ভালো গ্রেড কোড কি, গ্রেড কোড হচ্ছে এ, এবং গ্রেড পয়েন্ট কত হচ্ছে 10, ঠিক আছে। তাহলে 50 to 60 হলে তুমি পাবে সিসি, এবং তোমার গ্রেড পয়েন্ট হবে 6। একইভাবে তোমার 45 টু যদি তুমি বিলো 50 পাও, 45 থেকে 50-এর মধ্যে, তাহলে তোমার অ্যাসাইন গ্রেড কোড হবে সিডি, এবং তোমার যে গ্রেড পয়েন্ট সেটা হবে কিন্তু 5। দেখতেই পাচ্ছ তোমার মার্কস, রেঞ্জ অফ মার্কস যত কমতে থাকবে, তোমার যে অ্যাসাইন গ্রেড কোড সেটার ভ্যালুও কমতে থাকবে, এবং গ্রেড পয়েন্টের ভ্যালুও কমতে থাকবে। এই জন্যই আমি তোমাদের বলি যে তোমরা ভালোভাবে কিন্তু এক্সামিনেশন দাও। এটা হলো 45 থেকে 50। এবার 40 থেকে 45 এই রেঞ্জের মধ্যে যারা পাবে তাদের অ্যাসাইন গ্রেড কোড হবে ডিডি, ঠিক আছে, এবং সেক্ষেত্রে তার কিন্তু তোমার গ্রেড পয়েন্ট হবে কিন্তু 4, ঠিক আছে। এরপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যদি বিলো 40% তোমার থাকে, বিলো 40 মার্কস যদি থাকে, সেক্ষেত্রে তোমাকে কিন্তু ফেল হয়ে যাবে তুমি সেই সাবজেক্টে, ঠিক আছে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, অনেকেই কিন্তু এই জায়গাটাতে ভুল করে। দেখো, অ্যাজ পার দেখো ডাব্লিউবিএসসিটি, ঠিক আছে, ডাব্লিউবিএসসিটি, ঠিক আছে, আমাদের এআইসিটি, অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশান, এরা হচ্ছে মেন বডি, অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশানই ভারতবর্ষ, ইন্ডিয়া, পুরো ইন্ডিয়াতে, অল ইন্ডিয়াতে যত আমাদের টেকনিক্যাল কোর্সেস রয়েছে তার পরিচালনার দায়িত্বে কিন্তু আছে এআইসিটি। এবং এআইসিটির আন্ডারে কিন্তু শুধুমাত্র আমাদের যে ডাব্লিউবিএসসিটি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশান আছে এমনটা কিন্তু নয়। এর সাথে তোমরা জানো স্টেট বোর্ড অফ টেকনিক্যাল এডুকেশান এসবিটিই, যেটাকে আমরা বিহার বোর্ড বলে থাকি, ঠিক আছে, ঝাড়খণ্ডের নিজস্ব পলিটেকনিক আছে এমএসবিটিই, যেটা হচ্ছে মহারাষ্ট্র স্টেট বোর্ড অফ টেকনিক্যাল এডুকেশান আছে, এরকম বিভিন্ন ইউপির বোর্ড আছে, এরকম বিভিন্ন যে আমাদের টেকনিক্যাল বোর্ডগুলো আছে সেগুলোর পরিচালনার দায়িত্বে কিন্তু আছে এআইসিটি, অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশান। ফলে যেহেতু এআইসিটি এই সমস্তের দায়িত্বে আছে, সেহেতু এআইসিটির নর্মসই আমাদেরকে ফলো করতে হবে। এআইসিটির নর্মস অনুযায়ী আমরা জানি যে এই যে প্রত্যেকটা টেকনিক্যাল এডুকেশনের কিন্তু দুটো পার্ট থাকে। একটা হচ্ছে কলেজ অথরিটি, যেটাকে আমরা ইন্টারনাল মার্কস বলি, ইন্টারনাল, ঠিক আছে, একটাকে বলা হয় এক্সটার্নাল, যেটা কিন্তু আমাদের এন্ড সেমিস্টার এক্সামিনেশন হয়। অলরেডি তোমরা ডিপ্লোমা স্টুডেন্টরা দিয়েও ফেলেছো। এই যে ইন্টারনাল হয়, সেই ইন্টারনাল মার্কস হয় তোমাদের 40 মার্কসের, ঠিক আছে, ইন্টারনালের টোটাল মার্কস হয় 40, এক্সটার্নালের টোটাল মার্কস হয় 60 মার্কস, ঠিক আছে। এবার অ্যাজ পার এআইসিটি রুল, অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের যে নিয়ম, আমি একদম নিয়মে কথা বলছি, আমি নিজের কোনো কথা বলছি না। এআইসিটির যে নর্ম সেটা হচ্ছে যে তোমাকে ইন্টারনালে পাস করতে হলে, যদি তোমাকে ইন্টারনালে পাস করতে হয়, তাহলে তোমাকে কিন্তু 40% মার্কস স্কোর করতেই হবে। 40% অফ মার্কস, 40-এর মধ্যে 40 নয়, 40-এর 40%, সেটা কত হচ্ছে 40-র 40%, মানে 40 ইন্টু 40/100 করতে হয় আমাদেরকে। তাহলে 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, 4 ইন্টু 4, অতএব 16 মার্কস আমাকে কিন্তু স্কোর করতে হবে, আমাকে কিন্তু এক্সামিনেশান, ইন্টারনাল এক্সামে আমাকে পাস করতে হলে। একইভাবে এক্সটার্নালে আমাদের 60 মার্কসের হয়,
এটাতেও এআইসিটি নর্মস অনুযায়ী আমাদের পাসিং মার্কস কত 40% মার্কস আমাকে স্কোর করতে হবে। তো 40%, 60 এর 40% কত হয় 60 ইন্টু 40/100 যদি আমি করি তাহলে 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, তাহলে 4 6 24, 24 মার্কস আমাকে কিন্তু স্কোর করতেই হবে আমাকে এক্সামে পাস করার জন্য এক্সটার্নালে। এটা আমি একদম ওভারঅল বলছি, এআইসিটি রুলস বলছি, আমি মন গড়া কোনো কথা বলছি না। তাহলে 16 মার্কস হচ্ছে তোমাদের ইন্টারনালি স্কোর করতে হচ্ছে, প্লাস 24 মার্কস তোমাকে এক্সটার্নালি স্কোর করতে হয়েছে। এই টোটালটা মিলিয়ে তোমাকে 40 মার্কস স্কোর করতেই হবে এক্সামিনেশনে, যে কোনো সাবজেক্টে পাস করতে হলে। সেই জন্য দেখো 40% যদি তুমি মার্কস পাও বা 40 মার্কস পাও, তাহলে তুমি চলে যাবে গ্রেড অ্যাসাইন গ্রেড কোড ডিডিতে, এবং তোমার ক্রেডিট হবে কিন্তু 4। তবে যদি তুমি ইন্টারনালি বা এক্সটার্নালি কোনোটাতেই 40% মার্কস স্কোর করতে ব্যর্থ হও, সেক্ষেত্রে তুমি কিন্তু চলে যাবে ফেল ক্যাটাগরিতে। তখন তোমাকে বলা হবে তোমার সাপ্লি এসেছে বা তোমার ব্যাক এসেছে। এবং একইভাবে স্পেসিফিক যদি 3 বা 3-এর অধিক সাবজেক্টে, থিওরি সাবজেক্ট বলছি, 3 অর অ্যাবাভ 3 সাবজেক্টে তোমার যদি লেস দ্যান 40% মার্কস থাকে, সেক্ষেত্রে তোমার ইয়ার ল্যাগ হবে। ঠিক আছে, ইয়ার ল্যাগ হবে, আবার পুনরায় তোমাকে কলেজে কিন্তু রিঅ্যাডমিশন নিতে হবে। এই জিনিসগুলো অনেকেই তোমাদের ক্লিয়ার করে না। আমি একদম স্পেসিফিক্যালি এআইসিটি রুলস এবং রেগুলেশন দ্বারা তোমাদের কিন্তু এটা করে দিচ্ছি। ঠিক আছে, এরপর যাতে তোমাদের কারো কোনো প্রবলেম না হয়, এই জন্যই কিন্তু আমি এটা করছি। আশা করি তোমাদের বোঝাতে পারলাম এটা। ঠিক আছে, নেক্সট যে বিষয়টাতে আমি যাব, সেটা হচ্ছে আমাদের হলো, এতক্ষণে আমরা বললাম গ্রেড অ্যাসাইন, গ্রেড কোড এবং গ্রেড পয়েন্ট জিনিসটা কি। নেক্সট আমরা যাব আরও ডিটেলসে। ঠিক আছে, একদম রেজাল্ট থেকে পুঙ্খানুপুঙ্খভাবে। তো দেখো নেক্সট পার্টে আমি কি দেখো, এতক্ষণ আমরা আলোচনা করলাম তোমাদের গ্রেড অবটেইনড, এই যে গ্রেড সিস্টেমটা নিয়ে, এটা নিয়ে আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব একটু ক্রেডিটস নিয়ে। ক্রেডিটস জিনিসটা কি? ঠিক আছে, দেখো আমি একজন স্টুডেন্ট, ঠিক আছে, আমার ধরো 4টে সাবজেক্ট রয়েছে। আমি একদম এখানের উদাহরণ নিয়েই দেখাচ্ছি, ম্যাথামেটিক্স 1, অ্যাপ্লাইড ফিজিক্স 1, অ্যাপ্লাইড কেমিস্ট্রি এবং কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ। ঠিক আছে, আমি একজন স্টুডেন্ট, আমার 4টে সাবজেক্ট রয়েছে, যেরকম তোমাদের রয়েছে আমি সেই অনুযায়ী দেখেছি। ম্যাথামেটিক্স 1, অ্যাপ্লাইড ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স 1, অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তোমাদের এখনও এই সাবজেক্টগুলোই আছে। ঠিক আছে, যেহেতু আমরাই এই সিলেবাসে প্রথম ব্যাচ ছিলাম। ঠিক আছে, 2013-তে তোমাদের সিলেবাস চেঞ্জ হয়েছিল, তারপর তোমাদের সিলেবাস সর্বশেষ চেঞ্জ হয়েছিল 2020-তে। তো 2020-র পর থেকে এই সিলেবাসের উপরেই তোমরাও কিন্তু পড়াশুনো করছো। তো আমার ধরো 4টে সাবজেক্ট। 1 নম্বর হচ্ছে আমার ম্যাথামেটিক্স 1 একটা সাবজেক্ট, 2 নম্বরে অ্যাপ্লাইড ফিজিক্স 1 একটা সাবজেক্ট, 3 নম্বরে অ্যাপ্লাইড কেমিস্ট্রি একটা সাবজেক্ট, এবং 4 নম্বরে আমার কিন্তু কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ। এই 4টে আমার কিন্তু সাবজেক্ট রয়েছে, অ্যাপ্লাইড কেমিস্ট্রি 1 নয়। ওকে, তো এই 4টে আমার কাছে সাবজেক্ট রয়েছে। এবার আমার ইঞ্জিনিয়ারিংয়ে, ঠিক আছে, সে পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং হোক বা আমার পরবর্তীকালে বিটেক ইঞ্জিনিয়ারিং হোক বা আমার ব্যাচেলার্স অফ ইঞ্জিনিয়ারিং বিই হোক, যাই হোক, হোয়াটসোএভার, যে কোনো টেকনিক্যাল কোর্স হোক, তোমরা একটা জিনিস জানো, আমাদের যে ফার্স্ট ইয়ারটা থাকে প্রত্যেক ক্ষেত্রে, সেটার মধ্যে দুটো পার্ট থাকে। একটা পার্টকে বলা হয় বিএস, বেসিক সায়েন্স কোর্স, অনেকে এটাকে বলে এইচএস বা হায়ার সেকেন্ডারি সায়েন্স কোর্স বা এইচএসএস কোর্স। ঠিক আছে, এবং
তার সাথে আরেকটা জিনিস কি থাকে আমাদের, আরেকটা জিনিস থাকে আমার ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং সায়েন্সেস। এগুলো কেউ বলবে না, এত ডিটেলসে এই জিনিসগুলো তোমাদেরকে কেউ বলবে না। তাই অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। তো পলিটেকনিক হোক, বিটেক হোক, বিই হোক, অন্যান্য টেকনিক্যাল কোর্সেসের ক্ষেত্রে আমাদের দু ধরনের কোর্স পড়তে হয়। একটাকে বলা হয় আমাদের বেসিক সায়েন্স বা হায়ার সেকেন্ডারি সায়েন্স কোর্স, একটাকে বলা হয় ইঞ্জিনিয়ারিং সায়েন্স কোর্স, ঠিক আছে। এবার এই যে বেসিক সায়েন্স, এই বেসিক সায়েন্সের মধ্যে কিন্তু আবার কমিউনিকেশনও একটা পার্ট। তো যদি আমরা আমাদের ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারের সাবজেক্টগুলো নিয়েই আলোচনা করি, যেগুলো আমার সামনে রয়েছে, তোমাদেরও সামনে রয়েছে, ম্যাথামেটিক্স 1, অ্যাপ্লাইড ফিজিক্স 1, অ্যাপ্লাইড কেমিস্ট্রি এবং কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ। তো এখানে তোমাদের বলে রাখি, একমাত্র ম্যাথামেটিক্স 1 এই সাবজেক্টটাকে যদি আমি বাদ দিই, তাহলে তোমার বাকি তিনটে যে কোর্স রয়েছে, যেমন অ্যাপ্লাইড ফিজিক্স 1, অ্যাপ্লাইড কেমিস্ট্রি বা কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ, এই তিনটে সাবজেক্টকে আমরা কি বলি বলো তো? এই তিনটে সাবজেক্টকে আমরা বলে থাকি বেসিক সায়েন্স বা হায়ার সেকেন্ডারি সায়েন্স কোর্স। যদি তুমি একটু ব্রিফেও ঢোকো এটার, তো তোমরা দেখবে এর যে সিলেবাসগুলো আছে, ঠিক আছে, আমার অ্যাপ্লাইড ফিজিক্স 1, অ্যাপ্লাইড কেমিস্ট্রি বা কমিউনিকেশান স্কিলস ইন ইংলিশের মতো এই যে সাবজেক্টগুলো যে আমাদের রয়েছে, এর যে সিলেবাস রয়েছে, কমিউনিকেশান স্কিলস ইন ইংলিশ মূলত পুরোটাই একটা সফট স্কিল এবং কমিউনিকেশান বেসড সাবজেক্ট। ফলে এটা যে একটা বেসিক সায়েন্সের সাবজেক্ট, এটা যে কোনো একটা ছোট বাচ্চাও কিন্তু নির্ধারণ করতে পারবে। পক্ষান্তরে অ্যাপ্লাইড কেমিস্ট্রি এবং অ্যাপ্লাইড ফিজিক্স যদিও ইঞ্জিনিয়ারিং কোর্সেসের মধ্যে পড়ার কথা, তবুও এটাকে বেসিক সায়েন্স বা হায়ার সেকেন্ডারি সায়েন্সের কোর্স হিসেবেই ধরা হচ্ছে। কারণ অ্যাপ্লাইড ফিজিক্সের মধ্যে যদি আমি আমার পড়ার কথাগুলো বলি, তাহলে আমরা কি কি পড়েছি বলো তো? আমরা অ্যাপ্লাইড ফিজিক্সে পড়েছি মূলত ফোর্স অ্যান্ড মোশন আমরা পড়েছি, ঠিক আছে, প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল আমরা পড়েছি, আমরা ইউনিট, ডাইমেনশন অ্যান্ড মেজারমেন্ট আমরা পড়েছি, হিট অ্যান্ড থার্মোমিটারের মতো চ্যাপ্টার আমরা পড়েছি, যেগুলো কিন্তু আদতে বেসিক সায়েন্সেরই কিন্তু কোর্স। ক্লাস 9-10-এও কিন্তু আমরা সেগুলো নিয়ে আলোচনা করি। তো সেই জন্য এক্ষেত্রে অ্যাপ্লাইড ফিজিক্স 1 কিন্তু আমাদের বেসিক সায়েন্সের একটি কোর্স। অ্যাপ্লাইড কেমিস্ট্রির কথা যদি আমরা বলি, তো অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে অ্যাটমিক স্ট্রাকচার অ্যান্ড কেমিক্যাল বন্ডিং, ঠিক আছে, ওয়াটার, তারপরে বেসিক ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল। তো এই যে টপিকগুলো পড়েছি, এগুলো কোথাও না কোথাও তোমরা ভালোভাবে যদি লক্ষ্য করো, তো দেখবে এগুলো কিন্তু বেসিক সায়েন্স বা হায়ার সেকেন্ডারি সায়েন্সেরই কোর্স, ঠিক আছে। তাহলে আমার এই যে তিনটে সাবজেক্ট আমি আলোচনা করলাম, অ্যাপ্লাইড ফিজিক্স 1, অ্যাপ্লাইড কেমিস্ট্রি এবং কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ, এই তিনটে সাবজেক্টকে আমরা বললাম বেসিক সায়েন্স और হায়ার সেকেন্ডারি সায়েন্সের কিন্তু কোর্স, হায়ার সেকেন্ডারি সায়েন্সের এটা কিন্তু কোর্স, ঠিক আছে। তো এবার আসি ম্যাথামেটিক্স 1-এর কথায়। তোমরা জানো বাস্তবিক ক্ষেত্রে ম্যাথামেটিক্স হচ্ছে একটা কমপ্লেক্স সাবজেক্টগুলোর মধ্যে একটা, যদিও বর্তমান সময়ে আর সেটা কমপ্লেক্স থাকছে না, তবুও ম্যাথামেটিক্সকে সবসময় একটা ইঞ্জিনিয়ারিং সায়েন্স বলেই কিন্তু ধরা হয়। তো সেই জন্য ম্যাথামেটিক্স 1 যে সাবজেক্টটি রয়েছে, সেখানে আমরা কি পড়েছি? সেখানে আমরা কিন্তু অ্যাডভান্স ম্যাথামেটিক্স পড়েছি। অ্যাডভান্স ম্যাথামেটিক্সের মধ্যে ভেক্টরের ক্ষেত্রে ভেক্টর অ্যালজেব্রা, ট্রিগনমেট্রির ক্ষেত্রে ট্রিগনমেট্রি, অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা পড়েছি লগারিদম, কমপ্লেক্স নাম্বার, কোয়াড্রেটিক ইকুয়েশন, বাইনোমিয়াল থিওরাম, ঠিক আছে। তো এই যে সাবজেক্টগুলো, এই যে টপিকগুলো আমরা পড়েছি না, এবং তারপরে আমরা পড়েছি লিমিট, কন্টিনিউইটি, ডিফারেন্সিবিলিটি এবং ডিফারেন্সিয়েশন, এগুলো প্রত্যেকটাই কিন্তু ইঞ্জিনিয়ারিং সায়েন্সের কিন্তু সাবজেক্ট। তাই জন্য আমরা এক্ষেত্রে ম্যাথামেটিক্স 1 সাবজেক্টটিকে ইঞ্জিনিয়ারিং সায়েন্সের সাবজেক্ট হিসেবে ধরব।
এটা আমি বলছি যে তোমাদের সেমিস্টার ওয়ানের ক্ষেত্রে, ফার্স্ট ইয়ার সেমিস্টার ওয়ান বা ফার্স্ট সেমিস্টার। এবার যদি আমরা সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে দেখি, সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে দেখি, ফার্স্ট ইয়ারেরই সেকেন্ড সেমের যদি দেখি, তাহলে সেখানে আমরা দেখতে পাবো আমাদের 5টা সাবজেক্ট রয়েছে টোটালে, ঠিক আছে। যার প্রথমটা হচ্ছে আমাদের ম্যাথামেটিক্স 2, এই যে ম্যাথামেটিক্স 1 পড়লাম এরই এক্সটেন্ডেড ভার্সন, ঠিক আছে, ম্যাথামেটিক্স 2 আরও জটিল। 2 নম্বরে আমাদের হচ্ছে কিন্তু অ্যাপ্লাইড ফিজিক্স 2, যেটা কিন্তু আমরা কি বলবো জন্মসূত্রে পাচ্ছি, বা যাই হোক সেমিস্টার 1-এ ছিল বলে সেকেন্ড সেমিস্টারে তার পরের পার্টটা পাচ্ছি, ঠিক আছে। তো এটা হয়ে গেল তোমার অ্যাপ্লাইড ফিজিক্স 2, যদি এরকমভাবে লেখে না, এরকম লেখে, যাই হোক কোনো ব্যাপার নেই তাতে, ঠিক আছে। ম্যাথামেটিক্স 2, অ্যাপ্লাইড ফিজিক্স 2। 3 নম্বরে আমাদের কিন্তু আর আমরা কেমিস্ট্রি পাচ্ছি না, অর্থাৎ এই সাবজেক্টটা আমার কিন্তু আর পরের সেমিস্টারে ক্যারি ফরওয়ার্ডেড হচ্ছে না, এবং কমিউনিকেশন স্কিলসটাও হচ্ছে না। তাহলে কি হচ্ছে, এখানে আমরা পাচ্ছি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, একদম নতুন একটা সাবজেক্ট, ঠিক আছে। আরেক পরবর্তী কি সাবজেক্ট আমরা পাচ্ছি ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, যেটাকে তোমরা অনেকেই শর্ট ফর্মে FEEE বলে থাকো, ঠিক আছে। এবং 5 নম্বর যে সাবজেক্টটা পাচ্ছি সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেম, ইন্ট্রোডাকশন টু আইটি সিস্টেমস, ইন্ট্রোডাকশন টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেম না, ইন্ট্রোডাকশন টু আইটি সিস্টেমস। ওকে, তো আমরা সেকেন্ড সেমিস্টারে পাচ্ছি 5টা সাবজেক্ট, ম্যাথামেটিক্স 2, অ্যাপ্লাইড ফিজিক্স 2, যেটা আমাদের ক্যারি ফরওয়ার্ডেড হচ্ছে। 3 নম্বরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, 4 নম্বরে হচ্ছে ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং FEEE, এবং ইন্ট্রোডাকশন টু আইটি সিস্টেমস, ঠিক আছে। এবার যদি আমরা দেখি ম্যাথামেটিক্স 2 কিন্তু অলরেডি আমার চলে যাচ্ছে এবার ইঞ্জিনিয়ারিং সায়েন্সেসের সাবজেক্টে, এবং অ্যাপ্লাইড ফিজিক্স 2ও আমার চলে যাচ্ছে ইঞ্জিনিয়ারিং সায়েন্সেসের সাবজেক্টে। তো তুমি বলবে দাদা আগের ফার্স্ট সেমিস্টারে যখন আমরা অ্যাপ্লাইড ফিজিক্স 1 পড়লাম সেটা আমাদের বেসিক সায়েন্স বা হায়ার সেকেন্ডারি সায়েন্সের একটা কোর্স হয়ে গেল, কিন্তু সেকেন্ড সেমিস্টারে আমি যখন অ্যাপ্লাইড ফিজিক্স 2 পড়ছি তখন সেটা ইঞ্জিনিয়ারিং সায়েন্সেসের কোর্স কিভাবে হচ্ছে। যখন আমরা সেকেন্ড সেমিস্টারে উঠছি না, ফিজিক্সের আমরা কিন্তু কিছু কমপ্লেক্স কনসেপ্টের ব্যাপারে পড়ছি, ঠিক আছে, এবং এমন কিছু কনসেপ্ট এখানে আমাদের ডেভেলপ হচ্ছে যেটা কিন্তু বেসিক সায়েন্সের থেকে অনেকটা আলাদা, তুলনামূলকভাবে আলাদা। তখন সেটাকে আমাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং সায়েন্সেসের কোর্সই বলতে হবে। এ বিষয়ে আমি যদি বলি তো ঘন্টার পর ঘন্টা লেকচার দেওয়া যাবে, কিন্তু সেটা তোমাদের জন্য খুব একটা ফলপ্রসূ হবে না, যেহেতু আমরা এখানে রেজাল্ট নিয়ে আলোচনা করছি। ওকে, নেক্সট হচ্ছে দেখো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, যারা পরবর্তীকালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মতো কোর্সেসে এনরোলড রয়েছে অলরেডি, যারা তোমরা পরবর্তী সেমিস্টারে থার্ড সেমিস্টারে যখন তোমরা ট্রেড থিওরিতে ট্রেডে প্রবেশ করবে তখন এই সাবজেক্টটা তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে। এই জন্য ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, তার মানে বুঝতেই পারছো যে এটা একটা ইঞ্জিনিয়ারিং সায়েন্সেসের সাবজেক্ট, সেই জন্যই কিন্তু এটাকে আমি ইঞ্জিনিয়ারিং সায়েন্সেসের সাবজেক্টের মধ্যেই রাখছি। তোমরা দেখো ফার্স্ট সেমিস্টার থেকে কতটা কিন্তু পাল্টে যাচ্ছে, বেসিক সায়েন্সে যেখানে 3টে সাবজেক্ট ছিল সেটা কিন্তু এখনও অবধি কিন্তু একটাও সাবজেক্ট পাইনি আমরা বেসিক সায়েন্সের, ঠিক আছে। নেক্সট দেখি,
নেক্সট হচ্ছে দেখো ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, যেটাকে বলা হয় FEEE। তো FEEE সাবজেক্টটা মূলত যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, এই সমস্ত সাবজেক্টের স্টুডেন্টরা রয়েছে। যারা ধরো এখন সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তবে তোমাদের ট্রেড হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত সাবজেক্ট যাদের আছে তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। তো বুঝতেই পারছো এটা যেহেতু একটা ইঞ্জিনিয়ারিং কোর্স, সেহেতু এটাও কিন্তু ইঞ্জিনিয়ারিং সায়েন্সেসের আন্ডারে যাবে। তার মানে এখন অবধি আমরা দেখতে পেলাম যে 4টে সাবজেক্ট কিন্তু আমার ইঞ্জিনিয়ারিং সায়েন্সেসে চলে গেল সেকেন্ড সেমিস্টারে। আরেকটা কি সাবজেক্ট রয়েছে? আরেকটা রয়েছে ইন্ট্রোডাকশন টু আইটি সিস্টেমস, ঠিক আছে। এখানে কম্পিউটার এবং কম্পিউটার রিলেটেড অ্যাক্টিভিটিস, যেখানে HTML থেকে শুরু করে প্রোগ্রামিং এবং বেসিক যেটাকে বলা কম্পিউটার জেনারেশন পর্যন্ত সব কিছু পড়তে হয়। তো এই ইন্ট্রোডাকশান টু আইটি সিস্টেমস, তাহলে এটা কি স্যার? এটা ইঞ্জিনিয়ারিং সায়েন্সেসের সাবজেক্ট না বেসিক সায়েন্সেসের? তো এটা কিন্তু হচ্ছে বেসিক সায়েন্সের সাবজেক্ট। তার মানে সেকেন্ড সেমিস্টারে বেসিক সায়েন্সের একটাই সাবজেক্ট রয়েছে, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু আইটি সিস্টেম। এবার দেখো কত সুন্দরভাবে ব্যাখ্যা করা যায় দেখো। তাহলে বেসিক সায়েন্সেসের টোটাল কিন্তু তোমাদের দুটো সেমিস্টার মিলিয়ে 9টা সাবজেক্টের মধ্যে 4টে সাবজেক্ট হচ্ছে বেসিক সায়েন্সের, এবং ইঞ্জিনিয়ারিং সায়েন্সের সাবজেক্ট হচ্ছে কিন্তু 5টা। তার মানে এখান থেকে একটা জিনিস কনফার্ম যে তোমাদের ইঞ্জিনিয়ারিং সায়েন্সের সাবজেক্টের গুরুত্ব বেশি। এটাই আমি বোঝাতে চাইছিলাম এতক্ষণ বলার, এটাই একটা কারণ যে ইঞ্জিনিয়ারিং সায়েন্সেসের সাবজেক্টের কিন্তু গুরুত্ব বেশি, ঠিক আছে। এই জন্য শুধুমাত্র এই একটা কারণে এত বকার মেন উদ্দেশ্য কি, এই একটা কারণেই তোমাদের আমি দেখাতে চাইছিলাম। দেখো ম্যাথামেটিক্স 1 কিন্তু সবার প্রথমে আছে রেজাল্টে, সবার প্রথমে ম্যাথামেটিক্স 1 থাকার এটাই কারণ, কারণ এটা ইঞ্জিনিয়ারিং সায়েন্সেসের একটা সাবজেক্ট এবং ইম্পর্টেন্ট সাবজেক্ট। তাই যদি তোমরা এই ক্রেডিট চার্টটা ভালো করে দেখো, এখানে ক্রেডিটস বলে লেখা আছে। ক্রেডিটস, এক কথায় যদি আমি ক্রেডিটস বলি, ক্রেডিটস মানে কিন্তু গুরুত্ব। তো এখানে ক্রেডিটস লেখা থাকার এটাই মানে এর গুরুত্বটা কিন্তু বেশি, এবং তাই জন্য ম্যাথামেটিক্স 1-এর ক্রেডিট হচ্ছে কিন্তু 3। বোঝাতে পারলাম? এই যে এত কথা বললাম, এই এত কথা বলার একটাই কারণ যে ম্যাথামেটিক্স 1-এর ক্রেডিট 3 কেন, যখন তোমরা প্রশ্ন করবে তার উত্তর যেন আমি তোমাদের দিতে পারি, ব্যাখ্যা যাতে করে দিতে পারি, তো এই জন্যই কিন্তু এত কিছু বলা। একইভাবে অ্যাপ্লাইড ফিজিক্স 1 যদিও আজকে বেসিক সায়েন্সের একটা সাবজেক্ট ফার্স্ট সেমিস্টারে, কিন্তু সেকেন্ড সেমিস্টারে সেই সাবজেক্টটাই কিন্তু আমার হয়ে যাচ্ছে কিন্তু কি হচ্ছে, ইঞ্জিনিয়ারিং সায়েন্সের একটা সাবজেক্ট হয়ে যাচ্ছে। তার মানে এরও যথেষ্ট চাহিদা আছে, এরও গুরুত্ব রয়েছে, সেই জন্য এটাকেও দেওয়া হয়েছে কিন্তু 3 ক্রেডিট। ক্রেডিট মানে গুরুত্ব, গুরুত্ব যেহেতু বেশি তাই 3 ক্রেডিট দেওয়া আছে, ঠিক আছে। ভালো করে রেজাল্টটা দেখো, ক্রেডিট 3, ঠিক আছে। নেক্সট হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রিতেও এরা ক্রেডিট 3 দিয়েছে। কেন 3 দিয়েছে ক্রেডিট বলো তো? কারণ এখানে এরা গুরুত্বটা দেখাতে চেয়েছে, যেহেতু ফিজিক্সকে 3 ক্রেডিট দেওয়া হয়েছে, তাহলে কেমিস্ট্রিটা পিছিয়ে থাকবে কেন, তাই কেমিস্ট্রিকেও 3 ক্রেডিট দিয়েছে। যদিও আমি যদি AICTE রুলস অনুযায়ী দেখি, তাহলে এর ক্রেডিট হওয়া উচিত ছিল কিন্তু 2। অ্যাপ্লাইড কেমিস্ট্রির ক্রেডিট হওয়া উচিত ছিল 2, কিন্তু 3 দিয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো 4 নম্বর, মানে সবথেকে এই সাবজেক্টগুলোর মধ্যে সবথেকে গুরুত্বহীন, বলা উচিতও নয় কিন্তু গুরুত্বহীন সাবজেক্ট হিসেবে রাখা হয়েছে কমিউনিকেশান স্কিলস ইন ইংলিশকে। আজকের দিনে কমিউনিকেশানই হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যদিও তাও মানে AICTE নর্মস বা WBSCTE অনুযায়ী কমিউনিকেশান স্কিলস ইন ইংলিশটা এখনও 4 নম্বরেই রয়েছে, ঠিক আছে। তো যাই হোক, তো 4 নম্বরে কমিউনিকেশান স্কিলস ইন ইংলিশ, ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা, তার ক্রেডিট হচ্ছে কিন্তু 2। অর্থাৎ একটা যে সেমিস্টারে আমরা পড়াশুনো করলাম,
তো এই সেমিস্টারে আমরা থিওরি এক্সামের কত ক্রেডিট, আমার সর্বাধিক ক্রেডিট কত, আমার সর্বাধিক ক্রেডিট হচ্ছে কিন্তু 3 + 3 + 3 + 2, অর্থাৎ 3 3 6 3 9 2 11, টোটাল ক্রেডিট হচ্ছে কিন্তু আমার 11। এখান থেকেই আমি কিন্তু বার করব পার্সেন্টেজ, জিপিএ, সমস্ত কিছু। দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত, ঠিক আছে? তো দেখো, এতক্ষণ আলোচনা করলাম আমার থিওরি সাবজেক্টগুলোকে নিয়ে, ঠিক আছে? তো শুধু কি আমাদের থিওরি পরীক্ষা হয়? না, থিওরি শুধু আমাদের পরীক্ষা হয় না, আমাদের প্র্যাকটিক্যাল বা সেশনাল সাবজেক্টও রয়েছে। তো যদি আমি ফার্স্ট ইয়ারের কথা বলি, ফার্স্ট সেমিস্টারের কথা বলি, তো আমাদের কাছে দেখতে পাচ্ছ টোটাল 1 2 3 4 5 এবং 6, 6টা কিন্তু আমাদের কাছে সেশনাল বা প্র্যাকটিক্যাল সাবজেক্ট রয়েছে। আমি সাবজেক্টগুলো লিখে নেব, তারপরে এদের গুরুত্ব নিয়ে আলোচনা করছি। 1 নম্বরে আমাদের রয়েছে দেখো ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স। 2 নম্বরে আমাদের রয়েছে দেখো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্র্যাকটিস। আমি সেশনাল নিয়ে কথা বলছি, ওকে? ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্র্যাকটিস। 3 নম্বরে হচ্ছে আমার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্র্যাকটিস হলো। 3 নম্বর সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লাইড ফিজিক্স 1 ল্যাব। ল্যাব 4 নম্বরে হচ্ছে আমার অ্যাপ্লাইড কেমিস্ট্রি ল্যাব। 5 নম্বরে হচ্ছে আমার স্পোর্টস অ্যান্ড যোগা। এটাকে কিন্তু তোমরা জানো যে আমাদের সরকার যে আছে তারা কিন্তু খুব মানে গুরুত্ব দেওয়া হচ্ছে বর্তমানে। যোগাসনা এবং স্পোর্টসের উপর গুরুত্ব যথেষ্ট পরিমাণে বেড়েছে, তবে কলেজগুলোতে কতটা স্পোর্টস অ্যান্ড যোগার সেশনাল বা প্র্যাকটিক্যাল ক্লাসেস হয় সেটা নিয়ে অবশ্যই ডাউট রয়েছে, ঠিক আছে? এবং 6 নম্বরে হচ্ছে কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ ল্যাব। ঠিক আছে, এবারে দেখো এখানেও আমার ফুল মার্কস দেওয়া আছে। তোমরা জানো যে সেটা থিওরি এক্সাম হোক বা প্র্যাকটিক্যাল এক্সাম হোক, প্রত্যেকের যে ফুল মার্কস সেটা কিন্তু 100, ওকে? এটা নতুন কিছু বলার নেই, তবে বিভাজনটা একটু আলাদা। আমি যেমন তোমাদের বললাম যে এআইসিটির যে এই যে রুলটা আমি বললাম, এই রুলটাই কিন্তু সেশনালের ক্ষেত্রেও ফলো হয়, তবে সেশনালের ক্ষেত্রে একটু আলাদা কি রয়েছে। সেশনালের ক্ষেত্রে তোমাদের যে দুটো এক্সামিনেশন বললাম, ইন্টারনাল এবং এক্সটার্নাল, এখানের মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু আলাদা। সেশনাল সাবজেক্টের ক্ষেত্রে, সেশনাল এখানে আমি লিখেই দিচ্ছি, সেশনালের ক্ষেত্রে তোমাদের ইন্টারনাল হয় 60 মার্কসের এবং এক্সটার্নাল হয় 40 মার্কসের, ঠিক আছে? মানে ঠিক উল্টো। যেমন আমাদের থিওরি এক্সামের ক্ষেত্রে ইন্টারনাল হলো 40 মার্কসের, এক্সটার্নাল হলো 60 মার্কসের, তেমনই সেশনালের ক্ষেত্রে আমাদের ইন্টারনাল হয় 60 মার্কসের, এক্সটার্নাল হয় 40 মার্কসের। তবে পাস করার ক্রাইটেরিয়া সেই একই থাকছে, তোমাদের ইন্টারনালেও 40% মার্কস স্কোর করতে হবে, ঠিক আছে? মার্কস স্কোর করতে হবে পাস করার জন্য। 60 এর 40% এর হলে গুণ হয়, তাহলে 24 মার্কস তোমাকে ইন্টারনালে স্কোর করতে হবে, এবং 40 এর 40% মার্কস মানে হচ্ছে
এর 40% ইকুয়ালস টু 16 মার্কস তোমাকে কিন্তু এক্সটার্নালি স্কোর করতে হবে। অর্থাৎ সেশনালেও তোমাকে কিন্তু 40 নাম্বারই পেতে হচ্ছে, তবে এক্ষেত্রে তোমাকে ইন্টারনালে 24 পেতে হবে, এক্সটার্নালে 16 পেতে হবে, তবে গিয়ে তুমি কিন্তু পাস করবে। বাকি যে ক্রাইটেরিয়া ছিল যেটা তোমাদের দেখিয়েছিলাম, ঠিক আছে, কত পেলে কত পাবে, মানে গ্রেড অ্যাসাইন গ্রেড পয়েন্ট কত হবে, ক্রেডিট পয়েন্ট কত হবে, সেগুলো একই থাকছে, ঠিক আছে। এবার এই যে তোমাদের কলেজের যে সেশনালের যে ইন্টারনাল হয় 60 মার্কসের, তার দুটো পার্ট থাকে। এত ব্রিফে না বললেও চলবে, তাও আমি বলে দিচ্ছি। ইন্টারনালের দুটো পার্ট থাকে। একটা পার্টকে বলা হয় কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন বা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। এটাতে থাকে তোমার 50 মার্কস এবং তার সাথে থাকে অ্যাটেন্ডেন্স, যেটাতে থাকে 10 মার্কস। এটা হচ্ছে কিন্তু কলেজের আমার যে ইন্টারনালটার কথা, আমি 60 মার্কসের যে ইন্টারনাল হয় তোমাদের থ্রু আউট দ্য সেমিস্টার, সেটাকে বলা হচ্ছে, তার দুটো পার্ট থাকে। একটা 50 মার্কস থাকে তোমাদের কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন আর কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের ক্ষেত্রে, এবং 10 মার্কস থাকে তোমাদের অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে। একইভাবে তোমাদের এক্সটার্নালের যে 40 মার্কস, সেখানে 20 মার্কস থাকে তোমাদের প্র্যাকটিক্যাল কপি সাবমিশন, যেটাকে পিসিএস বলা হয়, তার 20 মার্কস। ভাইভা থাকে তোমাদের ভাইভা অ্যান্ড রিটেন, এখানের মধ্যে দুটো পার্ট থাকে। আবার ভাইভা অ্যান্ড রিটেনে থাকে তোমাদের 15 মার্কস, ঠিক আছে, হয়ে গেল 35 মার্কস, এবং অ্যাটেন্ডেন্সে থাকে তোমার 5 মার্কস, ঠিক আছে, মানে হয়ে গেল তোমাদের 40 মার্কস, ঠিক আছে। তো এটা হচ্ছে কিন্তু তোমাদের পুরো টোটাল ব্যাপার। এই যে সি বা কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন বা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের যে তোমাদের 50 মার্কস, সেই 50 মার্কসের মধ্যে কিন্তু তোমাদের ধরো বিভিন্ন দিনে সেই কলেজে প্র্যাকটিক্যাল হলো, সেই প্র্যাকটিক্যালের দিনগুলোতে উপস্থিত থেকে সেখানে কি প্র্যাকটিক্যালগুলো হলো সেগুলো লেখা, সেগুলো ড্রয়িং তৈরি করা, ঠিক আছে, সেগুলোর উপসংহার তৈরি করা, বিভিন্ন বিষয় যেগুলো থাকে সেগুলো করতে হয়। তো তোমাদের একটা বিরাট বড় নোট দিয়ে রাখি, যদি কোনো স্টুডেন্ট, যদি if any student get back or supply in his or her sessional examination, he got year lag। ভাই গ্রামার দেখে নেবে, অত গ্রামার নিয়ে আলোচনা করছি না। মানে কি বলতে চাইছি নোটে, যদি কোনো স্টুডেন্ট তার সেশনাল সাবজেক্টে ব্যাক বা সাপ্লি পায়, তাহলে তার ইয়ার ল্যাগ লাগবে, তাকে পুনরায় কলেজে অ্যাডমিশন নিতে হবে, এটা তোমরা মাথায় রাখো, ঠিক আছে। তাই বলবো, কোনো স্যারদের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না, তোমাদের সেশনাল কপিগুলো ঠিকঠাকভাবে তৈরি করবে, প্র্যাকটিক্যাল কপি সঠিক সময়ে সাবমিট করবে, স্যারদের কাছে সময়ে সময়ে জেনে নেবে কি কি এক্সপেরিমেন্ট হয়েছে, পরবর্তীকালে কি কি করতে পারা যায় ইত্যাদি বিষয়গুলো। এটা বহুত বড় একটা কিন্তু বিষয়, তাই জন্য কিন্তু তোমাদের আমি জানিয়ে রাখলাম, সেশনাল সাবজেক্টে কোনোভাবেও কোনো স্টুডেন্ট ব্যাক পাবে না। সেশনাল সাবজেক্টের দিন কলেজে অবশ্যই অ্যাটেন্ডেন্স রাখো, যে যে দিনগুলোতে প্র্যাকটিক্যাল হচ্ছে 100% না পারলেও 80% দিন প্রেজেন্ট থাকার চেষ্টা করো, যাতে স্যারদের সাথে তোমাদের বন্ডিংটা ভালো হয়। আমি এটা তোমরা ছোট ভাই বোন বলে তোমাদেরকে কিন্তু আমি ইন্ডিভিজুয়ালি বলে রাখলাম। এই ব্যাপারটা অনেকেই জানে না, তবে তোমরা জেনে নাও, যেহেতু আমার এই চ্যানেলের স্টুডেন্ট তোমরা, যে সেশনাল সাবজেক্টে ব্যাক বা সাপ্লি পাওয়া কোনোভাবেই চলবে না। এবার আসি সেশনাল সাবজেক্টে, আমি বললাম টোটাল 6টা সাবজেক্ট রয়েছে। ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্র্যাকটিস, অ্যাপ্লাইড ফিজিক্স 1 ল্যাব, অ্যাপ্লাইড কেমিস্ট্রি ল্যাব, স্পোর্টস অ্যান্ড যোগা এবং কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ ল্যাব। এই যে সাবজেক্ট রয়েছে, প্রত্যেকটা সাবজেক্ট খুব খুব গুরুত্বপূর্ণ সেশনালের জন্য। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, প্রথম দুটো সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স এবং ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্র্যাকটিস, দুটোতেই কিন্তু ইঞ্জিনিয়ারিং কথাটি লুকিয়ে আছে।
সেহেতু যে কোনো কমন সেন্সে যারা এতক্ষণ ভিডিও দেখলে তারা বলেই দেবে যে এগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিং সায়েন্সেসের কিন্তু সাবজেক্ট। তো ইঞ্জিনিয়ারিং সায়েন্সেসের প্রথম দুটো সাবজেক্টই আমরা পেয়ে গেলাম, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স এবং ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্র্যাকটিস। যেহেতু আমি আগেই বলেছি, যেহেতু এরা ইঞ্জিনিয়ারিং সায়েন্সেসের সাবজেক্ট, সেহেতু এর ক্রেডিট পয়েন্ট বেশি থাকবে, তাই দুটোরই ক্রেডিট পয়েন্ট হচ্ছে কিন্তু 1.5। দেখো ভালো করে রেজাল্টটা চেক করো, 1.5 1.5। বাকি তোমাদের যেটা বলেছিলাম যে অ্যাপ্লাইড ফিজিক্স 1, এক্ষেত্রে কিন্তু আমাদের হায়ার সেকেন্ডারি সায়েন্সের সাবজেক্ট বা বেসিক সায়েন্সেসের সাবজেক্ট, তাই এর ক্রেডিট 1। অ্যাপ্লাইড কেমিস্ট্রি ল্যাবও একইভাবে হায়ার সেকেন্ডারি বা বেসিক সায়েন্সেসের সাবজেক্ট, তাই এরও ক্রেডিট 1। স্পোর্টস অ্যান্ড যোগা অবশ্যই কিন্তু বেসিক সায়েন্সেসের একটা সাবজেক্ট, সেহেতু এর ক্রেডিট 1। এবং কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ ল্যাব, এটাও একটা বেসিক সায়েন্সেসের সাবজেক্ট, এরও ক্রেডিট 1। তাহলে টোটাল ক্রেডিট আমার কত থাকছে সেশনালের ক্ষেত্রে? 1.5 প্লাস 1.5 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, তাহলে 4 প্লাস 3 মানে 7 কিন্তু আমার টোটাল ক্রেডিট। অতএব আমার থিওরি প্লাস সেশনাল মিলিয়ে আমার টোটাল মার্কস কত থাকছে? প্রত্যেকটা সাবজেক্টে আমি বলেছি 100 করে, তার মানে 100 100 100 100, তাহলে 400 মার্কস থাকছে আমার থিওরিতে, 400 মার্কস। আমার 6টা আমার সেশনাল সাবজেক্ট রয়েছে, 600 মার্কস আমার থাকছে সেশনালে। তার মানে টোটাল 1000 মার্কস, 1000 মার্কসের কিন্তু আমার এক্সামিনেশান হচ্ছে ফার্স্ট সেমিস্টারে। এটা আমি শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারে আলোচনা করলাম, ঠিক আছে। তাহলে 1000 মার্কসের আমরা টোটাল পরীক্ষা দিচ্ছি। একইভাবে তোমরা জেনে গেছো যে তোমাদিকে প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদাভাবে ইন্টারনালি এবং এক্সটার্নালি তোমাকে 40% মার্কস স্কোর করতেই হবে। তার মানে ওভারঅল তুমি কিন্তু 400 মার্কস তুমি পাচ্ছই। যারা পাস করবে তারা কিন্তু 400 মার্কস পাবেই। যারা সব সাবজেক্টে যাদের কোনো ব্যাক নেই, কিছু নেই, তারা কিন্তু 400 মার্কস পাবেই, ঠিক আছে। তাহলে যদি কেউ 400 পায়, তাহলে আমি শুধু পার্সেন্টেজ হিসাব করছি, আর কোনো কিছু হিসাব করছি না, ঠিক আছে, শুধু আমি পার্সেন্টেজ হিসাব করছি। দেখো 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, তাহলে তার যে প্রাপ্ত পার্সেন্টেজ সেটা হবে কিন্তু 40%। আমি পার্সেন্টেজ শুধু হিসাব করলাম, আমি একদম বেসিক জিনিসটা সেটা হিসাব করছি। কোনো স্টুডেন্ট পেয়েছে 680 মার্কস ওভারঅল, আমার মার্কস কিন্তু একই রয়েছে 1000-এর মধ্যে, তাহলে তার কত পার্সেন্ট হচ্ছে? 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, তার হচ্ছে 68%। ওকে, কোনো অসুবিধা নেই। কেউ 920 পেয়েছে ফার্স্ট সেমিস্টারে, 1000-এর মধ্যে কত পার্সেন্ট রয়েছে তার? 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, তার পার্সেন্টেজ হচ্ছে 92%। হলো? আমি এখানে শুধুমাত্র একদম সাধারণ যে হিসাবে আমরা পার্সেন্টেজ বার করি সেটা নিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা আস্তে আস্তে ডেপথে প্রবেশ করব এবং এই রেজাল্টটা সম্পর্কে 100% জানবো। চলো জেনে নিই। এবার আলোচনা করি ফুল মার্কস, ক্রেডিট এবং গ্রেড অবটেন্ড। ক্রেডিট আমি কি বললাম? যে সাবজেক্টের গুরুত্ব যত বেশি, ইঞ্জিনিয়ারিং সায়েন্সের সাবজেক্টের গুরুত্ব যেহেতু বেশি, তাই তার ক্রেডিট বেশি। এবং গ্রেড সম্বন্ধে আমি তোমাদের জানালাম যে তুমি যদি 90 to 100% অফ মার্কস পাও তাহলে তুমি ডবল এ পাবে, 80 to below 90 পেলে এবি পাবে। তো তার জন্য কিন্তু আমি তোমাদের একটা
গ্রেড পয়েন্টার বা গ্রেড পয়েন্ট দিলাম। তার মানে আমাকে এখান থেকে দুটো জিনিস জানতে হবে, যে করতে হবে। এক হচ্ছে ক্রেডিটস, এক হচ্ছে আমাদের গ্রেড অবটেইনড। আমার সাবজেক্ট হচ্ছে ম্যাথামেটিক্স 1 সাবজেক্টে আমার ক্রেডিট হচ্ছে কিন্তু 3 সব থেকে বেশি ক্রেডিট, এবং আমি পেয়েছি গ্রেড দেখো AA। এবার এই AA গ্রেডের জন্য আমার গ্রেড পয়েন্ট কত হয়? 10 হয়। তাহলে আমি এখানে লিখে দেব গ্রেড পয়েন্ট হচ্ছে আমার 10। ঠিক আছে, একইভাবে দেখো অ্যাপ্লাইড ফিজিক্স 1 তার ক্রেডিট হচ্ছে 3, আমি পেয়েছি গ্রেড অবটেন্ড AB। তাহলে এবির জন্য আমার গ্রেড পয়েন্ট আর কত হয়? আমি আগের পেজেও লিখেছি, এবির জন্য গ্রেড পয়েন্ট হয় আমার 9। আমি এখানে লিখে দেব 9। ওকে, নেক্সট সাবজেক্ট আমার অ্যাপ্লাইড কেমিস্ট্রি, যেটাকে আমি বলবো অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তার ক্রেডিট কত? তারও ক্রেডিট 3। তার গ্রেড পয়েন্ট কত? গ্রেড অবটেইন কত আমি পেয়েছি? AA। তো আমি এখানে লিখলাম AA। আমার গ্রেড পয়েন্ট কত এর জন্য? আমার গ্রেড পয়েন্ট হচ্ছে এর জন্য 10। ওকে, আর আমার আরেকটা কি থিওরি সাবজেক্ট রয়েছে, আমি ওভারঅল পুরোটা লিখছি। ঠিক আছে, থিওরি সাবজেক্ট হচ্ছে কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ। ঠিক আছে, সিএসসি লিখছি, এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কেউ ভেবে নিও না, যাই হোক। তো এর ক্রেডিট কত? যেহেতু এটা একটা বেসিক সায়েন্সের সাবজেক্ট, এটার ক্রেডিট হচ্ছে 2, আমি তোমাদের আগেই বলেছিলাম। এবং এই সাবজেক্টে আমার গ্রেড অবটেন্ড হচ্ছে BB। ওকে, তার মানে BB। তাহলে BB কত হয়? BB হয় কিন্তু 8 গ্রেড পয়েন্ট। দেখে নাও আমি বসালাম ঠিক কিনা। BB হয় কিন্তু 8। ঠিক আছে, এর থেকে তুমি একটা জিনিস স্পষ্টতই লক্ষ্য করতে পারবে। আমি গ্রেড পয়েন্টটাকে যদি বন্ধ করে দিই, এ মানে হচ্ছে আমার মার্কস কত আছে? 90 to 100। এবার 90 থেকে 100 রেঞ্জের মধ্যে আমার মার্কস আছে এর ক্ষেত্রে। এবির ক্ষেত্রে আমার আছে 80 থেকে 90, এর ক্ষেত্রে আমার আছে 90 থেকে 100, এবং বিবি এর ক্ষেত্রে আছে আমার 70 থেকে 80। তবে আমি কিন্তু আমার আসল নাম্বার, আমি কত পেয়েছি নাম্বারটা সাবজেক্ট হিসেবে, সেটা কিন্তু বুঝতে পারছি না, তবে তার রেঞ্জটা বুঝতে পারছি। ঠিক আছে, নেক্সট এবার আমরা একটু সেশনাল সাবজেক্টগুলোর নাম লিখে নিই। কী আছে? ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স। ঠিক আছে, যাকে অনেকে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বলা হয়। এটাও বলেছিলাম ইঞ্জিনিয়ারিং সায়েন্সের সাবজেক্টের ক্রেডিট হচ্ছে 1.5 হয়। এতে আমার হচ্ছে গ্রেড অবটেইনড হচ্ছে এবি। তার মানে অবশ্যই আমার মার্কসের রেঞ্জ কিন্তু 80 to 90-র মধ্যে। ঠিক আছে, এবং যেহেতু এবি মানে হচ্ছে আমার কিন্তু 9 গ্রেড পয়েন্ট। ঠিক আছে, একদম ঘাবড়াবে না, আমি পুরো টোটাল লিখছি। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্র্যাকটিস। এতেও আমার যেহেতু এটা ইঞ্জিনিয়ারিং শাখার সাবজেক্ট, তাই এটারও ক্রেডিট 1.5। এটাতে আমি পেয়েছি এ মানে AA। ঠিক আছে, AA 90 to 100। এটা আমার রেজাল্ট থেকে দেখাচ্ছি বলে আমার ব্যাপারটা বলছি। ঠিক আছে, তোমরাও নিজেদের পাঠাতে পারো, তোমাদের থেকেও বলবো। AA মানে হচ্ছে গ্রেড পয়েন্ট হচ্ছে আমার 10। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্র্যাকটিস হলো। নেক্সট অ্যাপ্লাইড ফিজিক্স 1 ল্যাব। এটাতে হচ্ছে আমার বেসিক সায়েন্স 1 ক্রেডিট। এটাতে আমি কত পেয়েছি? AA। তাহলে AA মানে 90 to 100-এর মধ্যে আমার মার্কস আছে
গ্রেড পয়েন্ট হচ্ছে 10। নেক্সট হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি ল্যাব ACL, ক্রেডিট 1, গ্রেড অবটেইনড AA 90 to 100 রেঞ্জ, গ্রেড পয়েন্ট হচ্ছে 10। নেক্সট হচ্ছে স্পোর্টস অ্যান্ড যোগা, এটারও ক্রেডিট হচ্ছে 1, পেয়েছি প্রাপ্ত AA, ঠিক আছে, 90 to 100, ক্রেডিট পয়েন্ট হচ্ছে কিন্তু তোমার 10। তার মানে বুঝতেই পারছো স্পোর্টস অ্যান্ড যোগা মানে দৌড়াদৌড়ি ভালোই করেছি, যাই হোক। নেক্সট হচ্ছে তোমার কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ ল্যাব, এটাতে ক্রেডিট রয়েছে 1, মার্কস অবটেইনড হচ্ছে AB মানে 80 to 90 রেঞ্জের মধ্যে, এবং গ্রেড পয়েন্ট তাহলে হচ্ছে 9। তার মানে আমি টোটাল কিন্তু দেখো 10টা সাবজেক্টে পরীক্ষা দিয়েছি, 1 2 3 4, 4টে আমার থিওরি পেপার, 5 6 7 8 9 এবং 10, 6টা হচ্ছে আমার প্র্যাকটিক্যাল পেপার। তার মানে টোটাল আমার ক্রেডিট কত? টোটাল আমার ক্রেডিট হচ্ছে কিন্তু কত ছিল? 3 3 6 3 9 10 11 12 13 14 15 16 17 18, টোটাল আমার ক্রেডিট হচ্ছে 18। টোটাল গ্রেড অবটেইন তো সেটা তো পরে আলোচনা করব। তাহলে 18 ক্রেডিট কিন্তু আমার হচ্ছে টোটালে ক্রেডিট আমার, ওকে, ক্রেডিট হচ্ছে 18। এবার দেখো, এবার তোমরা যদি রেজাল্টে দেখো তাহলে এখানে টোটাল লেখা আছে 100, মার্কস তোমরা দেখলে 10টা সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টে 100 নাম্বার করে, টোটাল মার্কস কিন্তু আমার হচ্ছে 1000, ঠিক আছে। এবার রেজাল্টে দেখো লেখা আছে ব্যাক পেপারস নীল, যদি কোনো সাবজেক্টে তুমি ব্যাক বা সাপ্লি পাও, ধরো এখানে আমার টোটাল 10টা সাবজেক্ট রয়েছে, ম্যাথামেটিক্স 1, অ্যাপ্লাইড ফিজিক্স 1, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ, এরকম বাকি যে সাবজেক্ট মিলে আছে, তাহলে যদি তুমি কোনো ব্যাক পেপার পেয়ে থাকো তাহলে সেটা কিন্তু এখানে ব্যাক পেপারস বলে চলে আসবে। যেহেতু আমার কোনো ব্যাক পেপার ছিল না তাই এই জায়গাটা নীল দেখাচ্ছে। এর পরের যে পয়েন্টগুলো সেটা কিন্তু তোমার মোস্ট ইম্পর্টেন্ট, গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। আমরা গ্রেড পয়েন্ট পড়লাম, তাহলে গ্রেড পয়েন্ট অ্যাভারেজ জিনিসটা কি? যেটা এখানে দেখো আমার 9.5 লেখা আছে, এটা কিভাবে ক্যালকুলেট করে, কারণ তোমাদের রেজাল্টেও এই জায়গাটা থাকবে। তো দেখো গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, যেটাকে আমরা GPA বলে থাকি, গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, এই জিনিসটা কি? এটা দেখো আমার লেখা আছে 9.5, এটাকে ক্যালকুলেশন কিভাবে করে সেটা তোমাদের দেখিয়ে দিই একদম AICTE একদম রুলস অনুযায়ী। দেখো কি বলছে, দ্য স্টুডেন্ট হ্যাভ বিন ইভ্যালুয়েটেড থ্রু 10 পয়েন্টার GPA সিস্টেম। আমাদের গ্রেড পয়েন্ট অ্যাভারেজের হায়েস্ট পয়েন্টার হচ্ছে 10, ঠিক আছে, যেটাকে আমরা AA বলছি, ঠিক আছে। The grades have been awarded depending upon the absolute marks scored by a student in a subject. একটা নির্দিষ্ট সাবজেক্টে কত মার্কস বা পাচ্ছে সে তার অনুযায়ী তাকে গ্রেড দেওয়া হয়। The result of one semester is presented as grade point average. একটা সেমিস্টারের যে রেজাল্ট বেরোলো তাই এখানে আমাদের কিন্তু গ্রেড পয়েন্ট এভারেজ দেওয়া আছে GPA, এবং কি বলছে, গ্রেড পয়েন্ট অ্যাভারেজ সিকিউরড বাই আ স্টুডেন্ট অ্যান্ড হিজ অর হার ওভারঅল রেজাল্ট আফটার 6 সেমিস্টার, 6টা সেমিস্টার পার করার পর তাকে যে রেজাল্ট দেওয়া হয় সেটাকে বলা হয় OGPA, ওভারঅল গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। গ্রেড কোড এবং গ্রেড পয়েন্টার কিভাবে হয় সেটা আমাদের বলা হয়েছে, আমিও কিন্তু তোমাদের আগে বুঝিয়ে দিয়েছি, ওকে। নেক্সট দেখো, দ্য GPA বা গ্রেড পয়েন্ট অ্যাভারেজ অফ আ স্টুডেন্ট, একটা স্টুডেন্টের অ্যাট দি এন্ড অফ ইচ সেমিস্টার, প্রত্যেক সেমিস্টারের শেষে ইজ ক্যালকুলেটেড, তাকে গণনা করা হয় বাই ডিভাইড করে ভাগ করে
দি টোটাল ক্রেডিট পয়েন্ট সিকিউরড ইন অল সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্ট মিলিয়ে টোটাল ক্রেডিট পয়েন্ট কত পেয়েছে, ডিভাইডেড বাই দ্য টোটাল ক্রেডিট অফ দ্যাট সেমিস্টার, সেই সেমিস্টারের টোটাল ক্রেডিট কত। হোয়ার ক্রেডিট পয়েন্ট মিন, ক্রেডিট পয়েন্ট বলতে বোঝানো হয় দ্য ফিগার অ্যারাইভড অ্যাট by multiplying the grade point secured by a student in a subject with the credit of the subject। তার মানে আমার এখানে গ্রেড পয়েন্ট বলতে কি বোঝায়, সবার প্রথমে ওটা বোঝাতে হবে গ্রেড পয়েন্ট অফ আ সাবজেক্ট, যে কোনো একটা সাবজেক্টের গ্রেড পয়েন্ট অফ আ সাবজেক্ট ইকুয়ালস টু total credit of the subject, total credit of the subject multiplied by subject multiplied by, ঠিক আছে, multiplied by কি হবে তোমার গ্রেড পয়েন্ট, multiplied by হচ্ছে তোমার গ্রেড পয়েন্ট সিকিউরড ইন দ্য সাবজেক্ট, গ্রেড পয়েন্ট secured in the subject। স্যার কিছুই বুঝতে পারলাম না কি বললো, বোঝাবার জন্য আছি তো আমি এখানে। তাহলে একটা সাবজেক্টের গ্রেড পয়েন্ট আমরা কিভাবে নির্ধারণ করব, টোটাল ক্রেডিট দেখব সাবজেক্টটার এবং গ্রেড পয়েন্ট কত পেয়েছি তাকে গুণ করব দুটোকে, তবে যেটা পাবো সেটা হচ্ছে গ্রেড পয়েন্ট। দেখো আমার সাবজেক্ট হচ্ছে ম্যাথামেটিক্স 1, ম্যাথামেটিক্স 1-এর ক্রেডিট কত 3, গ্রেড আমি কি পেয়েছি AA, অর্থাৎ আমার গ্রেড পয়েন্ট কত 10। তাহলে এখানে আমি দেখো দুটো জিনিস পাচ্ছি, এক হচ্ছে আমার ক্রেডিট, এক হচ্ছে আমার গ্রেড পয়েন্ট। এবার আমাকে যদি গ্রেড পয়েন্ট একটা সাবজেক্টের বের করতে হয় তাহলে আমার টোটাল ক্রেডিট যেটা থাকবে, এক্ষেত্রে আমার টোটাল ক্রেডিট কত, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে ক্রেডিট হচ্ছে 3, এবং তার সাথে আমার গ্রেড পয়েন্ট কত থাকবে, যেহেতু আমি AA স্কোর করেছি আমার গ্রেড পয়েন্ট হচ্ছে 10, তাহলে 3 × 10 অর্থাৎ 30 কিন্তু হচ্ছে আমার গ্রেড পয়েন্ট। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে আমার গ্রেড পয়েন্ট হচ্ছে 30 এবং এটাই হায়েস্ট পয়েন্ট, এটাই কিন্তু হায়েস্ট পয়েন্ট। অর্থাৎ এই 3 ক্রেডিট আছে এবং ডাবলের উপরে যেহেতু আমার আর কোনো গ্রেড নেই, সেহেতু গ্রেড পয়েন্ট, যেহেতু আমি হায়েস্ট গ্রেড পয়েন্ট 10 পেয়েছি, সেহেতু আমার এক্ষেত্রে গ্রেড পয়েন্ট যে 30 সেটাই হচ্ছে কিন্তু সব থেকে বেশি, সব থেকে হায়েস্ট। ঠিক আছে, নেক্সট দেখব। নেক্সট, এটা তো ম্যাথামেটিক্স করলাম, অ্যাপ্লাইড ফিজিক্স দেখি। অ্যাপ্লাইড ফিজিক্সের ক্ষেত্রে আমার টোটাল ক্রেডিট অফ দ্য সাবজেক্ট কিন্তু একই থাকছে 3, তবে এখানে দেখো আমার গ্রেড পয়েন্ট কিছুটা কমেছে। ম্যাথামেটিক্সে যেখানে আমি AA পেয়েছিলাম, ফিজিক্সে পেয়েছি AB, তাই আমার গ্রেড পয়েন্টারটাও কমেছে এবং 10 থেকে কমে সেটা কিন্তু 9 হয়েছে। তার মানে আমার ক্রেডিট 3, আমার গ্রেড পয়েন্ট হচ্ছে 9, তাহলে 3 × 9 27, এটা আমি স্কোর করেছি অ্যাপ্লাইড ফিজিক্স 1-এ, এই ক্রেডিটটা আমি স্কোর করেছি অ্যাপ্লাইড ফিজিক্স 1-এ। কিন্তু তুমি যদি ভালো করে লক্ষ্য করো, অ্যাপ্লাইড ফিজিক্স 1-এর কিন্তু হায়েস্ট ক্রেডিট কিন্তু 30। তোমরা ভালো করে দেখো, একজন স্টুডেন্ট যে AA পেয়েছে অ্যাপ্লাইড ফিজিক্স 1-এ, তার গ্রেড পয়েন্ট কিন্তু 10 আছে, ক্রেডিট তার 3ই থাকছে, তাহলে 3 × 10 = 30, তার কিন্তু হায়েস্ট ক্রেডিট পয়েন্ট সে পাচ্ছে 30। কিন্তু আমি হায়েস্ট পাইনি, তবে আমি পরবর্তী হায়েস্ট যেটা অর্থাৎ সেকেন্ড হায়েস্ট 27 ক্রেডিট সেটাকে গ্রেড সেটা কিন্তু পেয়েছি। একইভাবে একটা সেশনাল সাবজেক্ট নিয়ে দেখাই, দেখো আমি আসছি 2 নম্বরে, তোমাদের আমি আসছি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্র্যাকটিস, যার মধ্যে তোমাদের ইঞ্জিনিয়ারিং যে ওয়ার্কশপের যে জিনিসপত্র সেগুলো শেখানো হয়। তো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্র্যাকটিসের দেখো আমার ক্রেডিট হচ্ছে 1.5, তো আমি লিখে নেব ক্রেডিট আমার হচ্ছে কিন্তু 1.5 ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্র্যাকটিস, এটা হচ্ছে আমাদের ক্রেডিট। ঠিক আছে, ক্রেডিট ইনটু গ্রেড পয়েন্ট,
গ্রেড পয়েন্ট অফ দি সাবজেক্ট, গ্রেড পয়েন্ট অফ দি সাবজেক্ট, সেই সাবজেক্টের আমি কত পেয়েছি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্র্যাকটিসের, আমার 1.5 হচ্ছে আমার ক্রেডিট, আমি সিকিউর করেছি গ্রেড অবটেন ডাবল এ এবং আমার গ্রেড পয়েন্ট হচ্ছে 10, সেহেতু গ্রেড পয়েন্ট অফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্র্যাকটিস হচ্ছে আমার 10, মানে 1.5 ইন্টু 10, অতএব হচ্ছে 15 হচ্ছে কিন্তু আমার গ্রেড পয়েন্ট, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের আমার গ্রেড পয়েন্ট হচ্ছে 15। এবং তোমাদিকে বলে রাখি এটাই কিন্তু হায়েস্ট গ্রেড পয়েন্ট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্র্যাকটিসের ক্ষেত্রে। আরেকটা সাবজেক্ট নিয়ে করব কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ ল্যাব, কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ ল্যাব, এর ক্ষেত্রে ক্রেডিট থাকছে কিন্তু তোমার 1 এবং আমি পেয়েছি কিন্তু এবি গ্রেড, যেটা গ্রেড পয়েন্টের হিসেবে হয় কিন্তু 9, তাহলে 1 ইন্টু 9 মানে 9 কিন্তু হচ্ছে আমার গ্রেড পয়েন্ট কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ ল্যাবের ক্ষেত্রে। আশা করি বোঝাতে পারলাম, ঠিক আছে তোমরা প্রত্যেকেই। তবে এর কিন্তু হায়েস্ট গ্রেড কত, এর হায়েস্ট গ্রেড কিন্তু 10। কিভাবে, এ 1 হচ্ছে তার ক্রেডিট পয়েন্ট এবং ম্যাক্সিমাম যে পাবে সে পাবে ডাবল এ ক্রেডিট গ্রেড, তাহলে তার হবে কিন্তু 10 পয়েন্টার, অতএব গ্রেড পয়েন্ট 10 হবে, তাহলে 1 ইন্টু 10 মানে হচ্ছে 10। বোঝাতে পারলাম? তার মানে আমার যদি আমি ভালো করে আলোচনা করি তাহলে তোমরা দেখবে ম্যাথামেটিক্স 1-এ আমার গ্রেড পয়েন্টার কত, গ্রেড পয়েন্টার হচ্ছে 10 ইন্টু 3 30। অ্যাপ্লাইড ফিজিক্স 1-এ আমার গ্রেড পয়েন্টার কত, 9 ইন্টু 3 3 9 27। অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে আমার গ্রেড পয়েন্টার কত, 3 ইন্টু 10 30। আমার কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশের ক্ষেত্রে কত, 2 ইন্টু 8, এক্ষেত্রে ক্রেডিট কমেছে 2 হয়েছে, তাহলে 2 এবং গ্রেড পয়েন্ট আমি পেয়েছি 8, তাহলে 8 দুগুণে 16। ঠিক আছে, একইভাবে ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্সের কত, 1.5 ইন্টু 9 কত হয়, 1.5 ইন্টু 9 যদি আমরা করি দেখে নিচ্ছি, তাহলে 15/10 ইন্টু 9, ঠিক আছে, 5 3 15, 5 2 10, 3 9 27/2, তাহলে 2 1 2, 2 3 6, 1 2 2 5 10, 13.5। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে হচ্ছে আমার 13.5 গ্রেড পয়েন্টার। ঠিক আছে, তারপর দেখো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্র্যাকটিসের ক্ষেত্রে 1.5 ইন্টু 10 মানে হচ্ছে 15। ঠিক আছে, তারপরে অ্যাপ্লাইড ফিজিক্স 1 ল্যাবের ক্ষেত্রে 10, অ্যাপ্লাইড কেমিস্ট্রি ল্যাবের ক্ষেত্রে 10, স্পোর্টস অ্যান্ড যোগার ক্ষেত্রে 10 এবং কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ ল্যাবের ক্ষেত্রে আমার প্রাপ্ত গ্রেড হচ্ছে 9। তাহলে আমি টোটালে কত পেলাম দেখো, তাহলে আমি টোটালে পেলাম দেখো 30 30 60, 60 আর 20 হচ্ছে তোমার 80, 87, 87 আর 6 হচ্ছে তোমাদের 93, 10-এ 103, 103 আর 3-এ হচ্ছে 106 আর 10-এ হচ্ছে 116.5, 116 আর 15, 116 আর 15-তে হচ্ছে তোমার 131.5, 141.5, 151.5, 161.5 আর 9 হচ্ছে তোমার 161.5 প্লাস 9 170.5 কিন্তু আমার ওভারঅল কিন্তু আমার গ্রেড পয়েন্ট হলো, মানে আমার সব সাবজেক্ট মিলিয়ে টোটাল গ্রেড পয়েন্ট হলো, সরি ওভারঅল না, টোটাল গ্রেড পয়েন্টার আমি এত পেলাম। হায়েস্ট গ্রেড পয়েন্ট কত হবে স্যার, হায়েস্ট কত হবে, ঠিক আছে, কেউ ধরো সবে 10 পেয়েছে, যে হায়েস্ট পাবে সে তো এই টোটালে 10 পাবে, তাহলে 10 ইন্টু 3-এ হায়েস্ট, 10 ইন্টু 3-এ 30 পাবে, তারপরেরটা 10 ইন্টু 3-এ 30 পাবে, তারপরেরটা 10 ইন্টু 3-এ 30 পাবে, তারপরটা 10 ইন্টু 2-এ 20 পাবে, তারপরটা হচ্ছে 1.5 ইন্টু 10-এ হচ্ছে 15 পাবে, তারপরেরটাতে 15 পাবে, ঠিক আছে, তারপরটাতে 10 একে 10 পাবে, তারপরটাতে 10 একে 10 পাবে, তারপরেরটাতে 10 একে 10 পাবে, ঠিক আছে। তো আমার হয়ে গেলো 1 2 3 4 5 6 7 8 9 আর লাস্টটার থেকে 10 একে 10 পাবে, তাহলে তার কত হচ্ছে দেখো 30 30 60, 30-এ 90, 20 হচ্ছে 110, 110 আর 30 140, 150, 160, 170, 180,
অর্থাৎ টোটাল গ্রেড পয়েন্ট হচ্ছে কিন্তু 180, অর্থাৎ 180 গ্রেড পয়েন্ট হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে। তাহলে 180 যদি টোটাল হয় আর আমি যদি 170.5 পাই, তাহলে আমার পার্সেন্টেজ কত হচ্ছে আমার দেখো, তাহলে 170.5, এটা যেহেতু 0.5 এটাকে ভেরি ভেরি ক্লোজ টু 171 ধরে নিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এমনিতে লেখাও থাকে, ওটা আমি তোমাদের দেখিয়ে দেবো, দাঁড়াও। তাহলে 171/180 ইন্টু আমাদের হচ্ছে 10 পয়েন্টারে যেহেতু হয়, আমাদের ক্রেডিট পয়েন্ট তো 10-এ হয়, সেই জন্য 10 দিয়ে এটাকে আমাদের ভাগ করতে হবে। তাহলে আমি 0 আমার কেটে গেল। ঠিক আছে, তাহলে 171/18, তাহলে 171 যদি আমরা করি, তাহলে 18কে 9 দিয়ে যাবে, 8 9 72, 2 হাতে থাকে 7, 9 আর সাথে হচ্ছে আমার 16, 162, 2 আর কত দিলে 11, 2 আর 9 11, এটাখানে নিলাম 0.05, 18 কিন্তু আমার 90 হয়, 5 18 আমার 90 হয়। তাহলে আমার জিপিএ যে 9.5 এটা কি করে হলো বোঝা গেল? নিশ্চয়ই বোঝা যাবে। ঠিক আছে, আমার টোটাল গ্রেড পয়েন্ট হচ্ছে 180, আমি স্কোর করেছি 170.5, যেটাকে পরবর্তী হায়ার যদি আমরা সিগনিফিক্যান্ট ফিগার্সে দেখি সেটা হয় 171, সেটা ডিভাইড করলে আমার বেরোয় কিন্তু 9.5, এটাই হচ্ছে কিন্তু আমার গ্রেড পয়েন্ট। একদম দেখে নাও, গ্রেড পয়েন্ট অ্যাভারেজ বা জিপিএ হচ্ছে আমার 9.5। এবারে আর কেউ বলবে যে দাদা আমি রেজাল্টে ঠিক বুঝতে পারছি না, রেজাল্টে পার্সেন্টেজ জিপিএ কিভাবে ক্যালকুলেট করতে হয়, এর পরেও কি তোমাদিকে আর কিছু বলতে হবে? আশা করি কিছুই বলতে হবে না। তাহলে গ্রেড পয়েন্ট আমরা বুঝে গেলাম, জিপিএ গ্রেড পয়েন্ট এভারেজ বুঝে গেলাম। এবারে আমরা বুঝবো পার্সেন্টেজ অফ মার্কস জিনিসটা কি। এবারে তোমরা দেখবে পার্সেন্টেজ অফ মার্কসে আমার 90% দেওয়া আছে, এটা কিভাবে হলো? তো দেখো, আমি জানি আমার প্রত্যেকটা সাবজেক্টে 100 নাম্বার করে পরীক্ষা, অর্থাৎ আমার টোটালে তোমাদের 1800 নাম্বারের পরীক্ষা। এবার দেখো, ম্যাথামেটিক্স 1-এ আমি পেয়েছি AA, মানে 90 থেকে 100-র মধ্যে। ঠিক আছে, তুমি যে কোনো একটা মার্কস ধরে নাও, আমি ধরো পেয়েছি 95, এই মার্কসটা খালি স্যারেরাই বলতে পারবেন, আমি জানি না এই মার্কসটা কীভাবে দেখা যায়। ঠিক আছে, আমাদেরও দেখায়নি, 95 ধরে নাও। ঠিক আছে, একইভাবে এবি, আমি অ্যাপ্লাইড ফিজিক্সে পেয়েছি এবি, মানে 80 to 90, আমি 85 ধরে নিচ্ছি। ঠিক আছে, আমি গণনার সুবিধার জন্য ধরে নিচ্ছি। ঠিক আছে, একইভাবে অ্যাপ্লাইড কেমিস্ট্রিতেও AA, আমি ধরছি 95 মার্কস। আমার কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশে বিবি, মানে 70 থেকে 80-র মধ্যে, আমি ধরছি 75। ঠিক আছে, নেক্সট দেখো, ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্সে এবি, মানে 80 to 90, মানে হচ্ছে 85 আমি ধরছি। ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্র্যাকটিসে 90 to 100 AA, মানে আমি ধরছি 95। তারপরে সাবজেক্টগুলোতে অ্যাপ্লাইড ফিজিক্স 1 ল্যাব, অ্যাপ্লাইড কেমিস্ট্রি ল্যাব, স্পোর্টস অ্যান্ড যোগা, তিনটেতেই AA আছে, মানে 95 করে তিনটে ধরছি। সাপোজ, এটা আমি সাপোজ ধরছি। এবং কমিউনিকেশান স্কিলস ইন ইংলিশ ল্যাবে এবি 80 to 90, মানে হচ্ছে 85 ধরছি। ঠিক আছে, এটা ধরলাম আমি মার্কস। তাহলে এবার যদি আমরা ক্যালকুলেশন করি, একটু দেখো যে 5 5 10, 5 3 15, 5 4 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50, 0 হাতে থাকে 5। তাহলে তাহলে এটা কি হয়ে গেল, এখানে 9 ধরছি, তাহলে 9 9 18, 3 9 27, 4 9 36, 5 9 45, 6 9 54। ঠিক আছে, 6 9 54। ঠিক আছে, 7টাকে 9 ধরছি, 54, 6 9 54, 7 9 63, 8 9 72। ঠিক আছে, একটা বাকি আছে, এটাকে 9 ধরছি, 8 9 72, 9 9 81, 9 10 90। তাহলে আমার নাম্বার হয়ে গেল কিন্তু 900 মার্কস। তোমরা যোগটা একবার করে দেখে নেবে, আশা করছি এরকমই আসবে। তাহলে আমার নাম্বার কত হয়ে গেল? 900 মার্কস। আমার টোটাল কি বলেছিলাম, 10টা সাবজেক্ট,
আমার ওভারঅল নাম্বার কত 1000 টোটালে, তাহলে আমি পেয়েছি 1000-এর মধ্যে 900, আমি পেয়েছি 1000-এর মধ্যে 900, মানে আমি কত পার্সেন্ট পেয়েছি, আমি পার্সেন্ট পেয়েছি তোমার 00 কেটে গেল, 00 কেটে গেল, 00 কেটে গেল, মানে 90% কিন্তু আমার নাম্বার রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে আমি ফার্স্ট সেমিস্টারের কথা বলছি। আমার গ্রেড পয়েন্ট এলো কিন্তু 9.5, গ্রেড পয়েন্ট এভারেজ, জিপি এলো 9.5, তবে পার্সেন্টেজ এলো 90%। তো এবার দেখে নিই এখানে পার্সেন্টেজ কত ছিল। হ্যাঁ, পার্সেন্টেজ কিন্তু দেখতে পাচ্ছ, পার্সেন্টেজ অফ মার্কস কিন্তু 90। তার মানে বুঝতেই পারছো ধরাটাও আমাদের মোটামুটি খুবই কাছাকাছি হয়েছে। ঠিক আছে, তো ওইরকমই ধরো মার্কস পেয়েছি, স্কোর করেছি। তো তারপর দেখো এখানে রেজাল্ট বলে শো করছে, রেজাল্টে পাস, মানে তুমি কিন্তু ওভারঅলে এক্সামিনেশনে পাস করে গেছো। ঠিক আছে, এবার দেখবো একটু নেক্সট পেজে কিছু লেখা আছে কি না। দেখো এখানে লেখা আছে, দেখো জিপিএ গ্রেড পয়েন্ট এভারেজ কি বলছে, টোটাল ক্রেডিট পয়েন্ট সিকিউরড ইন অল সাবজেক্টস অফ আ সেমিস্টার বাই টোটাল ক্রেডিট অফ অল সাবজেক্ট অফ দ্যাট সেমিস্টার। তাহলে জিপিএ বা গ্রেড পয়েন্ট এভারেজ কত হলো, আমার টোটাল ক্রেডিট আমি স্কোর করেছিলাম 171, আমার সেমিস্টারের টোটাল ক্রেডিট হচ্ছে 180, যেহেতু 10 পয়েন্টারে এটা আমার হয় সেহেতু আমি পেলাম 9.5। ওকে, সেটাই বলেছে এখানে। নেক্সট ওজিপিএ, ওভারঅল গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, ওজিপিএ এটা কি, এটা হচ্ছে তোমরা এখন তো জাস্ট ফার্স্ট সেমিস্টার পড়ছো বা সেকেন্ড সেমিস্টারে পড়ছো, যারা ধরো এখন 6 সেমিস্টারে উঠে গেছে, তো ধরো 6 সেমিস্টারের রেজাল্ট বেরোলো, তাহলে তখন সে কিভাবে ক্যালকুলেট করবে। সে ধরো ফার্স্ট সেমিস্টারে পেয়েছে 9, পরের সেমিস্টারে পেয়েছে 8, তারপরে সেমিস্টারে পেয়েছে 10, তারপরে সেমিস্টারে পেয়েছে 9, তারপরে সেমিস্টারে পেয়েছে 10, তারপরে সেমিস্টারে পেয়েছে ধরো 10। ঠিক আছে, 1 2 3 4 5 6, ঠিক আছে। তাহলে তার ক্রেডিট কত পাচ্ছে, সে ওভারঅল কত পাচ্ছে, 9, 9 18, 18 আর 8 হচ্ছে তোমাদের 26। ঠিক আছে, 26 আর 30 হচ্ছে 56। এবার সে পেয়েছে কিন্তু 56, ওভারঅল গ্রেড পয়েন্ট পেয়েছে সে 56, তবে 6টা সেমিস্টার মিলিয়ে কততে হচ্ছে, 60-এ হচ্ছে। ঠিক আছে, ইন্টু যেহেতু 10 পয়েন্টের ব্যাপার আছে, তাহলে 6 6 কেটে গেল, তাহলে 56/6 যদি আমরা করি, 56, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 9 54, 2 0 3 6 18। ঠিক আছে, মানে 9.34 বা 9.4 মতো কিন্তু তার ওভারঅল গ্রেড পয়েন্ট অ্যাভারেজ হবে, মানে পুরো সেমিস্টার জুড়ে পুরো ডিপ্লোমা কমপ্লিট করার পর তার যে অ্যাভারেজ সেটা হলো কিন্তু 9.4। ঠিক আছে, ওটাই বোঝাতে চেয়েছে। দেখো এখানে লিখেই দিয়েছে তোমাদের প্রত্যেকটা সেমিস্টারের ক্ষেত্রে পাস হচ্ছে কিন্তু 4 ক্রেডিট তোমাকে পেতেই হবে। ঠিক আছে, এবং তোমার 6 সেমিস্টারে ওভারঅল কিন্তু যদি তুমি ফার্স্ট ক্লাস পেতে চাও তাহলে 6.5 ওভারঅল গ্রেড পয়েন্ট অ্যাভারেজ থাকতে হবে। ফার্স্ট ক্লাস উইথ ডিস্টিংশন পেতে চাইলে 7.5 ওভারঅল গ্রেড পয়েন্ট অ্যাভারেজ তোমার কিন্তু থাকতে হবে। এবং যারা যা কথা বলে আমি জানি না, একদম এআইসিটি এবং তোমাদের রেজাল্ট অনুযায়ী আমি দেখিয়ে দিচ্ছি। দেখো লেখা আছে সাজ দ্যাট 16 মার্কস ইন ইন্টারনাল পার্ট অ্যান্ড 24 মার্কস ইন এক্সটার্নাল পার্ট। ইন্টারনালে 16 মার্কস, এক্সটার্নালে 24 মার্কস তোমাকে কিন্তু পেতেই হবে, তবে গিয়ে তুমি এক্সাম পাস করবে। একদম বুঝে নাও, জেনে নাও, আর এরপরে কিন্তু আর এটা নিয়ে আলোচনার অবকাশ রাখো না। ঠিক আছে, তাহলে আমরা জেনে গেলাম কি কি জানলাম এখান থেকে। আমরা জানলাম গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, পার্সেন্টেজ অফ মার্কস, রেজাল্ট পাস। নেক্সট কি আছে দেখো, এখানে দেখতেই পাচ্ছ প্রথম দুটো সেমিস্টার মিলে আমরা জানি পার্ট 1 বা ফার্স্ট ইয়ার হয় আমাদের, পার্ট 2 হয় আমাদের থার্ড এবং ফোর্থ সেমিস্টার মিলিয়ে, এবং ফিফথ সেমিস্টারে এখানে থাকে। ঠিক আছে, এবং ওভারঅল গ্রেড পয়েন্ট থাকে, ওভারঅল পার্সেন্টেজ অফ মার্কস থাকে, এবং কোন ক্লাসে তুমি পাস করেছো, ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস, সেগুলো কিন্তু এখানে লেখা থাকে। তো 6 সেমিস্টারের রেজাল্ট নিয়ে আরও একদিন কোনো দিন আলোচনা করব, সেখানে আরও ব্রিফ আরও ডিটেলসে আলোচনা করব এই নিচের পার্টটা নিয়ে। তো আজকের ভিডিও এতটাই। যাদের ভালো লাগলো ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।